আজ রবিবার ছুটির দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় বসে চা খাচ্ছি আর প্রাকৃতিক পরিবেশের আনন্দ নিচ্ছি। তোমরা হয়তো অবশ্যই জানবে যে সকাল সকাল প্রাকৃতিক আবহাওয়ার সৌন্দর্য প্রাণ পুরো মুগ্ধ করে দেয়। এমন সময় হঠাৎ আমার ৮ বছরের নাতনি আমার কাছে এসে বলে, দাদু কি করছো এখানে? এই তো বসে আছি। তোর আজ পড়া নেই, তুই এখানে কি করছিস? কেন তুমি জানো না? আজ রবিবার, ছুটির দিন। ছুটির দিন ঠিক আছে, তবে কি বাড়িতেও পড়বি না? না, আজ আমি পড়বই না। আজ ছুটির দিন, তাই আমার সব ছুটি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তবে এই ছুটির দিনে কি করবি? আজ আমি সারাদিন শুধু খেলবো আর খেলবো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদু, তোমার আর একটা হাত কি হয়েছে গো? সে অনেক বড় ঘটনা, তোকে শুনতে হবে না। বলো না, কি ঘটনা বলো। ঠিক আছে, তবে কিন্তু একটাই শর্তে বলবো। কি সত্য বলো। শর্তটা হলো, আমি যদি বলি তবে তোকে সন্ধ্যায় কিন্তু পড়তে বসতে হবে। আচ্ছা ঠিক আছে, বসবো পড়তে, বলো। ঠিক আছে শোন, আমি যখন খুব ছোট তখন আমার মা মারা যায়। আমি আমার বাবার কাছেই মানুষ হয়েছি। আমি সীতাপুর নামে এক গ্রামে থাকতাম। তখন আমার বয়স প্রায় ২৪-২৫। সেই সময় সেই গ্রামের জমিদার বাবু আমায় একটা স্কুলে চাকরি দেন। আমার বাড়ি থেকে স্কুলটি ছিল প্রায় ২ কিলোমিটার দূরে। আমি রোজ পায়ে হেঁটেই যাতায়াত করতাম। তবে সেই স্কুল থেকে পথে ২টি খারাপ জায়গা পেরিয়ে যেতে হতো। প্রথমে এক কবরস্থান, আর তারপরে কিছুটা যেতেই এক ঘন জঙ্গল পড়ত। বাবা ও গ্রামের লোকেদের মুখে শুনেছি সন্ধে হলে নাকি কেউ ওই রাস্তা দিয়ে যেত না, কারণ ওই জায়গাগুলি নাকি ভালো না। তাই আমিও স্কুল শেষ করে সন্ধে লাগার আগেই বাড়ি ফিরে যেতাম। তবে কখনো কখনো কিছু কাজের জন্য স্কুল থেকে বাড়ি ফিরতে প্রায় রাত হয়ে যেত। কিন্তু আমার সঙ্গে কখনো খারাপ কিছু হয়নি, তাই এসব ব্যাপারে আমি বেশি গুরুত্ব দিতাম না। এইরকমই একদিন, সেই দিনটা ছিল মঙ্গলবার। আমার স্কুল থেকে বেরোতে বেরোতে প্রায় চারিদিকে অন্ধকার হয়ে যায়। আমি আর দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। চলতে চলতে ঠিক যখন আমি সেই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ মনে হলো আমার পা দুটো যেন আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে। আমি অত শত না ভেবে চলতে থাকলাম। কিছুটা দূর যাওয়ার পরে আমি যখন সেই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখলাম একটা গাছে কিছু একটা যেন বসে আছে। মনে হচ্ছে কোনো পাখি, তবে তার গায়ের রং একদম সাদা। আমি তার কাছে যেতেই দেখলাম সেই ডালে তো কিছুই নেই। তবে আমি কি ভুল দেখলাম? আমার মনে এবার একটু ভয় হতে লাগলো। আমি যেই না এগোতে যাব, অমনি আমার পেছন থেকে কেউ বলে উঠল, বিপদ, তোর সামনে খুব বিপদ। আমি চমকে উঠে যেই না পেছনে ফিরলাম, অমনি আমার চোখের সামনে এক সাদা আলো পড়ল। আমার চোখ তখন পুরোপুরি আবজা হয়ে গেছিল এবং আমি সঙ্গে সঙ্গেই সেখানে জ্ঞান শূন্য হয়ে পড়ে যাই। তারপর যখন আমার চোখ খুলল, দেখলাম আমার পাশে একটি লোক দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখে একটু অবাক হলাম। ইনি হলেন স্বপন কাকা, আমার স্কুলের ওখানেই বাড়ি। আমি তাকে বললাম, আমি কোথায়, আর আমি এখানে এলামই বা কি করে? আরে আজ আমি একটু কাজের জন্য তোমাদের গ্রামে গিয়েছিলাম, আর ফেরার সময় সেই বনের রাস্তায় তোমায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখি, আর তখনই তোমাকে তুলে আমার বাড়িতে নিয়ে আসি। আচ্ছা কি হয়েছিল তোমার সেখানে? না তেমন কিছু না, চলতে চলতে হঠাৎ মাথাটা ঘুরে যায়, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই তো, তাই। যাকগে, আমায় একটু এগিয়ে দিয়ে আসবেন? এত রাতে বাড়ি যাবে? তার চেয়ে ভালো আজ রাতটা এখানেই কাটিয়ে নাও। না না, বাড়িতে সবাই চিন্তা করবে, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো। এই বলে আমি আর স্বপন কাকু বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই ঘটনার পরে প্রায় ১৫-২০ দিন কেটে যায়।
তারপরে আমার সঙ্গে আর এরকম কিছুই ঘটেনি। তবে মনে বারবার একটাই প্রশ্ন আসছিল, সেই রাতের পাখিটি না হয় আমার চোখের ভুল, কিন্তু সেই গলার আওয়াজটাও কি আমি ভুল শুনেছি? এসব কথা মাথায় না রেখে আমি আমার রোজকারের মতোই জীবন কাটাতে থাকলাম। এরই মধ্যে আমার সাথে ঘটল আর এক ঘটনা, যা আমি কখনোই প্রত্যাশা করিনি। এক রাতে আমি ঘুমিয়েছিলাম, রাত তখন কটা বাজে আমার ঠিক মনে নেই। হঠাৎ আমার কানে কারো গলার আওয়াজ ভেসে এলো, কি রে, বলেছিলাম না তোর সামনে খুব বিপদ, এখনো ঘুমিয়ে আছিস? ওঠ ঘুম থেকে। আমি চমকে উঠে বসলাম, দেখলাম ঘরের মধ্যে আমারই নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না, আমার মাথা তখন কোনো কাজই করছিল না। আমি ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করলাম, বাঁচাও আমাকে। সঙ্গে সঙ্গে বাবা ঘরে আসলো। কি হয়েছে তোর? এত রাতে চিল্লিয়ে উঠলি কেন? আমি বাবাকে কিছু বললাম না। না না, তেমন কিছু না, আমি একটা মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই ভয়ে চিৎকার করে উঠেছিলাম। যাও তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, ঘুমো, বেশি উল্টাপাল্টা ভাবিস না। এই বলে বাবা চলে গেল। আমিও শুয়ে পড়লাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমার সাথে এসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। আমি সেদিন এসব চিন্তা করতে করতেই ঘুমিয়ে যাই। তার পরের দিন যখন আমি যথারীতি স্কুল থেকে বাড়ি ফিরছি, ঠিক তখনই সেই জঙ্গলের রাস্তায় হঠাৎ লক্ষ্য করি সেই রাস্তার একদম মাঝখানে কে যেন শুয়ে আছে। আমি থমকে দাঁড়িয়ে যাই আর ভাবি, এখন এই রাস্তার মধ্যে আবার কে শুয়ে আছে, নাকি আমার সাথে আবার কিছু খারাপ জিনিস ঘটতে চলেছে। তখন আমি একটু ভয় পাই, কারণ বিগত কিছুদিন ধরে আমার সাথে যা ঘটছে তাতে ভয় পাওয়াটা স্বাভাবিক। তখন আমার বারবার মনে হচ্ছিল আমি তার দিকে না গিয়ে আবার স্কুলে ফিরে যাই। কিন্তু এরকম ভাবতে ভাবতে একটু নিজের মনে সাহস করে আমি তার দিকে এগিয়ে যাই এবং ঠিক তার সামনে এসে দাঁড়িয়ে পড়ি। এবং তারপরে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তা দেখে আমি থরথর করে কাঁপতে থাকলাম। আসলে সেই রাস্তার উপরে অন্য কেউ না, আমারই ক্ষত বিক্ষত নিথর দেহ সেইখানে পড়ে আছে। এরই মধ্যে হঠাৎ সে তার চোখ দুটি খোলে এবং তার চোখগুলো যেন আগুনের মতো লাল হয়ে জ্বলছিল। তা দেখে আমি আর একটু সময় বিলম্ব না করে সঙ্গে সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমি কোনো মতো বাড়িতে এসে পৌঁছই এবং সোজা গিয়ে ঘরে এক চেয়ারে বসি এবং তাকিয়ে দেখি আমার পায়ে অল্প একটু কেটে গেছে। আমি ভাবলাম রাস্তায় হয়তো কোনো কিছু পড়েছিল আর তা দিয়েই মনে হয় আমার পাটা কেটেছে। আর তারপর 3 দিন ধরে আমি পুরো জ্বরে পড়েছিলাম। আচ্ছা, তোমার সাথে এসব কেন হচ্ছিল? আমিও সেই সময় ঠিক এটাই ভাবছিলাম। আমি তখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তবে তোমায় বলে রাখি, আমার এক বন্ধুও ছিল, তার নাম নবীন। সে তখন আমায় মাঝে মাঝে দেখতে আসতো। আর এই 3 দিনের মধ্যে আমার সাথে আরো অনেক কিছু খারাপ জিনিস ঘটেছে। যেমন ঘরে শুয়ে আছি, হঠাৎ বই খাতা পড়ে যাচ্ছে, বা কখনো রান্নাঘরে বাসন পড়ে যাচ্ছে। আমি এই সব ঘটনাতে ভয় পেয়ে এবার বাবাকে সব খুলে বলি। এসব শুনে বাবা আমায় বলে, তোর সাথে এত কিছু হয়ে গেছে, তবে তুই আমায় আগে বলিসনি কেন? না বাবা, এ সব জিনিস তখন আমিও ঠিক বিশ্বাস করে উঠতে পারছিলাম না। তবে যত দিন যাচ্ছে ততই আমার সাথে এইসব জিনিস বেশি হচ্ছে, তাই তোমাকে না জানিয়ে আর পারলাম না। আচ্ছা, তুই রাস্তা দিয়ে আসার সময় উল্টো পাল্টা কিছু দিয়েছিস বা পা দিয়েছিস নাকি? না না, তেমন কিছুই করিনি। আচ্ছা বাবা, তুমি বসো, আমি একটু স্কুল থেকে ঘুরে আসি। আজ প্রায় 3-4 দিন হয়ে গেল স্কুলে যাওয়া হয় না। আর তাছাড়া জমিদার বাবুকে বলে আরো কয়েকটা দিন ছুটি নিয়ে নেব। সে যাবি যা, তবে দিন থাকতেই ফিরে আসিস, রাত করিস না যেন। হ্যাঁ হ্যাঁ, তা নিয়ে তুমি বেশি চিন্তা করো না। বসো, তবে এসে কথা বলবো। এই বলে আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে।
চলতে চলতে ঠিক যখন সেই বনের রাস্তায় হাঁটছি, হঠাৎ কেউ একজন পেছন থেকে বলে উঠল, কিরে, কোথায় যাচ্ছিস? বলেছিলাম না তোর খুব বিপদ। আমি সঙ্গে সঙ্গে পিছু ফিরলাম। দেখলাম আমার ঠিক পেছনেই একটি লোক দাঁড়িয়ে আছে। তার গায়ে একটি লাল রঙের চাদর পেঁচানো। আমি একটু অবাক হয়ে বললাম, কে কে আপনি? আর আমার বিপদের কথা আপনি বা জানলেন কি করে? যদি বাঁচতে চাস তবে এক্ষুনি বাড়ি ফিরে যা। তোর বিপদ সামনে যে আরো বাড়বে। যা, বাড়ি ফিরে যা। এসব বলতে বলতে সে আমার সামনে থেকে কেমন যেন অদৃশ্য হয়ে গেল। আমি কি করব কিচ্ছু বুঝে উঠতে না পেরে তার বলা কথা মতো সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিছুক্ষণ পর বাড়ি পৌঁছে সোজা ঘরের চেয়ারে গিয়ে বসলাম। সঙ্গে সঙ্গে বাবা ঘরে এলো। কিরে, এত তাড়াতাড়ি চলে এলি যে? আমার সঙ্গে কিছুক্ষণ আগে যা যা ঘটল আমি সব বাবাকে খুলে বললাম। আচ্ছা, বিপদটা কিসের? তার সম্বন্ধে কিছু বলল? আরে আমি কিছু বলতে যাব অমনি সে অদৃশ্য হয়ে গেল। ও আচ্ছা, পরনে কি পড়েছিল? তার মুখটা ঠিক বুঝতে পারিনি, তবে তার গা এক লাল চাদর দিয়ে জড়ানো ছিল। ঠিক আছে, তুই বাড়িতেই থাক। আমি একটু অসীম ওঝার কাছ থেকে ঘুরে আসি, দেখি সে এই বিষয়ে আমাদেরকে কোনো সাহায্য করতে পারে কিনা। এই বলে বাবা চলে গেল। আমি বসে বসে তখন ভাবছি যে আসলে আমার বিপদটা কি। বসে থাকতে থাকতে আমার প্রচন্ড ঘুমও পাচ্ছে, তাই আমি চেয়ার থেকে উঠে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়ি। এদিকে ঘড়িতে কটা বাজে তা আমার জানা নেই। আমি তখনও ঘুমে আচ্ছন্ন। হঠাৎ কারো গলার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। একটু বাইরে আয়, ভালো চাস তো একটু বাইরে আয়। আমি চমকে উঠে বসি। তাকিয়ে দেখি বাইরে প্রচন্ড অন্ধকার হয়ে এসেছে। আমি তখনও সেই আওয়াজটা শুনতে পাচ্ছিলাম। আমি ভয়ে ভয়ে বললাম, কে কে আছো ওখানে? সে আবারও সেই একই কথা বলল, বাইরে আয়, ভালো চাস তো এক্ষুনি বাইরে আয়। আমি ভয়ে ভয়ে বিছানা থেকে উঠে বাইরে গেলাম। দেখলাম সেই লাল চাদর পরা লোকটা আমাদের উঠোনে দাঁড়িয়ে আছে। কে আপনি? কি চাই আমার কাছে? একটু এদিকে আয়। আমি কোনো মতো তার কাছে গেলাম। বলুন, কি বলবেন? তবে আমি জানি আমার খুব বিপদ। এটা ছাড়া অন্য কিছু বলার থাকলে বলুন। হ্যাঁ, তার জন্যই এসেছি। আচ্ছা, আমায় একটু বলবেন আমার বিপদটা আসলে কিসের? বিপদটা হলো তোর উপরে কেউ কালো জাদু করেছে, আর যার ফল নির্ঘাত মৃত্যু। তবে এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে? আমি তোকে এ বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না। তোকে নিজে থেকেই এর সমাধান খুঁজে বের করতে হবে। এই পাথরটা রাখ। তুই যখনই খুব বিপদে পড়বি এই পাথরটা হাতে নিয়ে আমায় ডাকবি। আমি সঙ্গে সঙ্গে সেখানে এসে তোকে সাহায্য করব। এই নে। এই বলে সে আমায় পাথরটা দেয়। আচ্ছা, আপনি কে? আপনি আমার সাহায্যই বা কেন করছেন? তোর পূর্বপুরুষের প্রতি আমার প্রচুর ঋণ রয়েছে, আর সেই সব ঋণ শোধ করতেই এখানে এসেছি। তবে একটা কথা মাথায় রাখিস, এই কালো জাদুর হাত থেকে তুই যেদিন মুক্তি পাবি সেই দিন আমি এসে এই পাথরটা নিয়ে যাব, আর সঙ্গে তোর শরীরের কোনো প্রিয় জিনিসও আমায় নিয়ে যেতে হবে। প্রিয় জিনিস বলতে কি? সেটা সময় হলেই বুঝতে পারবি। আর হ্যাঁ, আমার সম্বন্ধে কিছু জেনে তোর লাভ নেই। তোর হাতে সময় খুবই কম। যা করার খুব শিগগিরই করতে হবে। আর এই বলেই সে আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আর আমি ঘরে গিয়ে বিছানায় বসলাম আর পাথরটিকে দেখলাম। সেই পাথরের ভিতরে কেমন জানি এক আলো জ্বলছে আর নিভছে। আমি আর বেশি না ভেবে পাথরটিকে মাথার পাশে রেখে দিয়ে শুয়ে পড়লাম। আমার মনে তখন বারবার একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, আমার উপরে কে কালো জাদু করলো? আমি তো কারো কোনোদিনও খারাপ কিছু করিনি। যাকগে, অত ভেবে লাভ নেই, যা করার কাল করব। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। তারপরে সকাল হলো। আমি ঘরেই বসে আছি,
কিন্তু আজ আমার শরীরটা অন্যান্য দিনের চেয়ে একটু বেশি খারাপ লাগছিল। হঠাৎ বাবা ঘরে এলো। কাল আমি অসীম ওঝার কাছে গিয়েছিলাম, তাকে আমি তোর সব কথা খুলে বললাম। আর কিছুক্ষণ পর সে বলল তোকে নাকি কেউ খুব খারাপভাবে কালো জাদু করেছে, তবে সেই বিষয় নিয়ে আর কোনো সাহায্য করতে পারবে না। বাবার এসব কথা শুনে আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কারণ কাল রাতে সেই লোকটি যা যা বলেছে তা পুরোটাই একবারে বাবার বলা কথা মতো মিলে যাচ্ছে। আমি বাবাকে কাল রাতের কোনো কথা বললাম না। কিরে, কি ভাবছিস? না না, তেমন কিছু না, শুধু এটাই যে এইরকম কাজ কে করলো। আমি তো কোনোদিনও কারো ক্ষতি করিনি। অত ভাবিস না, উপরওয়ালা আছে, সব ঠিক করে দেবে। তুই বস, আমি একটু আসছি। এই বলে বাবা চলে গেল। আমি ঘরে বসে বসে চিন্তা করতে থাকলাম, তবে সত্যি কি আমি আর বাঁচব না? এরই মধ্যে হঠাৎ ঘরে নবীন এসে প্রবেশ করলো। কি রে, তোর শরীর এখন কেমন আছে? এই তো চলে যাচ্ছে কোনো মতো। আয় বস। আচ্ছা, তুই কি রাতে কোনো খারাপ স্বপ্ন টপ্ন দেখছিস নাকি? হঠাৎ এমন প্রশ্ন করলি কেন? না মানে, এতদিন তো হলো, তোর শরীর তো দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে, তাই বললাম আর কি। না না, তেমন কোনো ব্যাপার নেই। আচ্ছা, তুই এর মধ্যে স্কুল গিয়েছিলি? না, কিভাবে যাব? এই শরীর নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছি না। এইভাবে আমরা দুজনে গল্প করতে থাকলাম। এদিকে প্রায় বিকেল হয়ে এলো। হঠাৎ বাবা ঘরে এলো। বাবু, জমিদার বাবু খবর পাঠিয়েছিল, আজ তোকে জমিদার বাবু একবার দেখা করতে বলেছে। কে বলল তোমায়? জমিদার বাবু 2 সহচর এসেছিল, তারাই বলে গেল। আচ্ছা ঠিক আছে, তবে যাই একবার দেখাটা করে আসি। তোর যে শরীরের অবস্থা, তুই যাবি কি করে? তাছাড়া আরেকটু পরেই তো সন্ধ্যা নেমে আসবে। থাক, আজ তোকে যেতে হবে না, কাল সকালেই যাস। হঠাৎ নবীন বলে উঠল, চিন্তা করবেন না কাকু, আমি যাচ্ছি পলাশের সাথে। হ্যাঁ বাবা, এর আগেও যেতে চেয়েছিলাম, তবে যেতে পারিনি। আজ না গেলে জমিদার বাবুর রাগ হবে। তুমি চিন্তা করো না, নবীন তো আছেই আমার সাথে। ঠিক আছে, তবে সাবধানে যাস। চল নবীন। এই বলে আমি আর নবীন ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমি সেই পাথরটা হাতে লুকিয়ে নিয়ে হাঁটতে থাকলাম। চলতে চলতে আমরা যখন সেই জঙ্গলের রাস্তায়, হঠাৎ পেছন থেকে নবীন আমার গলাটা চেপে ধরে। আমি ছটফট করতে থাকি। কি করছিস তুই নবীন? ছাড় আমায়। যা করছি আমার ভালোর জন্যই করছি। অনেকদিন ধরেই তোকে মারার চেষ্টা করছি, তবে আজকের পর থেকে আমায় আর অপেক্ষা করতে হবে না। তার মানে তুই এসব করছিস? হ্যাঁ, আমি সব করছি। এই বলে সে আমার গলাটা আরো জোরে চেপে ধরে। আমি তার হাত থেকে ছোটার জন্য প্রাণ দিয়ে চেষ্টা করি, কিন্তু পারি না। হঠাৎ আমার সেই পাথরটার কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে 2 হাত জড়ো করে আমি তাকে ডাকি, আর ডাকা মাত্রই নবীন ছিটকে গিয়ে দূরে পড়ে। আর আমিও স্বস্তির নিঃশ্বাস পাই। আর পাশে তাকাতেই দেখি সেই লোকটি তার বলা কথা মতো এখানে এসে আমায় বিপদের হাত থেকে বাঁচিয়েছে। আমি কখনো ভাবতেই পারিনি যে তুই আমার সাথে এমনটা করবি। তোকে তো মরতেই হবে, সে আজ হোক বা কাল। তার আগে বল এই লোকটাকে। আমি কিছু বলতে যাব, অমনি লোকটি বলে উঠল, আমি কে সেটা জেনে তোর কোনো লাভ নেই, তবে তুই কি করেছিস আগে সেটা বল। তুই কে রে যে তোকে সব বলতে হবে? যা ভাগ এখান থেকে। তাই নাকি? দেখ তাহলে। সেই লোকটি তখন কোনো কিছু সাহায্য ছাড়াই নবীনকে মাটি থেকে বাতাসে উঠিয়ে নেয়। নবীন নিজেকে বাঁচবার জন্যে ছটপট করতে থাকে, আর তাকে দেখে মনে হচ্ছিল যে কোনো শক্তি যেন তার গলা চেপে ধরে রেখেছে। আমি শুধু অবাক হয়ে সব দেখছি। ছাড় আমাকে, ছাড়, ছেড়ে দে আমায়। বল আগে কি করেছিস আর কেনই বা করেছিস? বলছি বলছি বলছি। এই বলে নবীন
আস্তে আস্তে নিচে এলো। বল এবার, যা যা করেছিস সত্যি করে বল। বলছি আজ থেকে প্রায় 4 বছর আগেকার কথা। এই গ্রামের জমিদার বাবু স্কুলের জন্য এক মাস্টার খুঁজছিলেন, আর সেখানেই আমি আমার যোগ্যতার কাগজপত্র জমা দিয়ে আসি। আর কিছুদিন পর জানতে পারি যে চাকরিটা পলাশের হয়েছে, আমার হয়নি। আমি পরে জমিদার বাবুর কাছেও গিয়েছিলাম, কিন্তু সে বলেছে যে আমার থেকে পলাশের যোগ্যতা নাকি অনেক বেশি, তাই চাকরিটা ওই পেয়েছে। আর সেই কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেছিল। আমি তখনই ভেবেছিলাম পলাশকে এই রাস্তা থেকে কি করে সরানো যায়, আর তারপরেই আমি তাকে চিরতরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। আর সেই মতন তার উপর আমি কালো জাদু করি। ঠিক আছে, তবে এই সমস্ত কিছু তুই কিভাবে করেছিলি? পলাশ যখন স্কুল যেত তখন মাঝে মাঝেই আমি তার বাড়িতে যেতাম, আর তখনই পলাশের কাপড় ও মাথার কিছু চুল আমি লুকিয়ে নিয়ে এসেছিলাম। তবে একটা জিনিস পেতে আমার খুব অসুবিধা হয়েছিল, আর সেটা হলো পলাশের রক্ত। তবে আমি সেটাও পেয়ে গেছিলাম। আর তারপরে যেটা শেষ জিনিস হলো সেটা হলো এক কাক ও তার কিছু খাবার। এই সব কিছু আমি এক বাক্সের মধ্যে ভরে এক অন্ধকার রাত্রে তার বাড়ির উঠোনের ঠিক ডান দিকের গাছটির নিচে গিয়ে পুঁতে দিয়ে আসি। আর সেই কাক যেদিন মরবে সেই দিনই হবে পলাশের শেষ দিন। এসব শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। যাকে আমি এতদিন আপন ভাবতাম সেই নাকি আমায় মারতে চায়। ছি নবীন, ছি, তোকে বন্ধু বলে ভাবতেও আমার ঘৃণা করছে। তুই এই চাকরিটার জন্যে শেষে কিনা আমায় মারতে চলেছিলি। ছি। মরেছিস কোথায়? তবে এইবারে মরবি, কেউ বাঁচাতে পারবে না তোকে, কেউ না। যেমনই এমনটা বলা, তৎক্ষণাৎ সেই লোকটি নবীনকে আবার শূন্যে উঠিয়ে নেয়, আর নবীন উপরে ছটফট করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সে সেখানেই নিজের প্রাণ হারায়। আর আস্তে আস্তে তার নিথর দেহটি উপর থেকে নিচে পড়ে লুটিয়ে যায়। আচ্ছা, আপনি তো সব জানতেন, তবে আপনি আমায় আগে বলেননি কেন? আরে, সে যে তোর বন্ধু, আর যা তোর বন্ধুর প্রতি তোর অগাধ বিশ্বাস, তাতে তোকে আমি 1000 বার বললেও তুই কখনো তা বিশ্বাস করতে চাইতি না। তাই তোকে নিজের চোখের সামনেই প্রমাণ করিয়ে দিলাম। ঠিক আছে, আমায় এই বিপদ থেকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিন আপনার পাথর। না, তুই এখনো পুরোপুরি বিপদমুক্ত হোসনি। আর বিপদমুক্ত হতে গেলে তোকে কি করতে হবে তা আশা করি তুই ভালোভাবেই জেনে নিয়েছিস। এই বলে সে আমার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আর আমি তখন ভালো করেই বুঝতে পেরে গেছিলাম তারপরে আমায় কি করতে হবে। তাই আমি আর একটু সময় বিলম্ব না করে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হই এবং সোজা ঘরে গিয়ে বসে বাবাকে ডাক দিই। বাবা, ও বাবা, একটু এ ঘরে এসো তো। আমার ডাক শুনে সঙ্গে সঙ্গে বাবা ভিতরে এলেন। কি হয়েছে, ডাকছিস কেন? আমি বাবাকে সে সব ঘটনা খুলে বললাম। এসব শুনে বাবা বলল, যার যেমন কর্ম তার তেমন ফল, তাকে এই জন্মেই ভোগ করতে হবে, এটাই উপরওয়ালার লিখন। যাকে চল, সেই বাক্সটা খুঁজে বের করতে হবে তো। হ্যাঁ চলো। এই বলে আমি আর বাবা উঠোনে এসে সেই গাছটার নিচে মাটি খুঁড়তে থাকি। খুঁড়তে খুঁড়তে একটি বাক্স বেরিয়ে আসে। আমি তখন বাবাকে সেটা খুলতে বলি এবং বাবা সেই বাক্সটা খুলে দেয়। আর সেটি খুলতেই একটি কাক সেখান থেকে বেরিয়ে ডাকতে ডাকতে উড়ে যায়। আর সেই বাক্সর ভিতরে নবীনের বলা কথা মতো সমস্ত জিনিসগুলো পড়েছিল। যা, এবার তুই ঘরে যা। আমি এই বাক্সটাকে দূরে কোথাও গিয়ে আগুনে জ্বালিয়ে দিয়ে আসি। যা, তুই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। এই বলে আমি ঘরে এসে আমার মাথার পাশে সেই পাথরটা রেখে শুয়ে পড়ি। আর শুয়ে শুয়ে ভাবতে থাকি সেই লোকটার কথা। এই করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। তারপরে যখন সকাল হয়, ঘুম থেকে উঠে দেখি আমার এই বাম হাতটা নেই। আমি ভয়ে চিৎকার করে উঠি। আর আমার এমন আওয়াজ শুনে বাবা ছুটে আসে।
এবং সেও এসে দেখে যে আমার একটা হাত নেই। আমি পাশে তাকিয়ে দেখি সেই পাথরটিও নেই। এবার আমি বুঝতে পারি সেই লোকটির বলা কথা মতো আমার শরীরের এক প্রিয় জিনিস মানে আমার হাত ও পাথরটিকে সে নিয়ে গেছে। এসব দেখে বাবা বলে, চিন্তা করিস না, তোর হাত নিয়ে গেছে ঠিকই, তবে তার সাথে তোর প্রাণটাও বাঁচিয়ে দিয়ে গেছে। তারপর আর কি, এইভাবেই জীবনযাপন করছি। যা অনেক বেলা হলো, স্নান করে কিছু খেয়ে নে যা। তবে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেও থাকতে ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে আবার একটা নতুন ভয়ানক ভূতের গল্পতে। এখন তবে আসি, ভালো থাকবেন।